আজ থেকে ৬০ বছর আগে জাপানের এই শহরে বড় বড় বিল্ডিং, রুফটপ গার্ডেন, স্কুল, ক্যাসিনো, সিনেমা হল, সমস্ত রকম সুযোগ সুবিধা ছিল। একসময় এই ছোট্ট শহরটা জাপানকে বিশ্বের অন্যতম ধনী দেশ হিসাবে পরিণত করেছিল। কিন্তু আজকের দিনে এই শহর পুরোপুরি সুনসান এবং পরিত্যক্ত। এখানে আজকের দিনে একটাও মানুষ নেই। প্রশ্ন হচ্ছে কেন? নাগাসাকি শহর মানে জাপানের যে শহরে পারমাণবিক হামলা হয়েছিল তার চারপাশে ৫০০টারও বেশি ছোট ছোট আইল্যান্ড রয়েছে, যার মধ্যে কোনোটা শহর আবার কোনোটা ট্যুরিস্ট রিসর্ট হিসাবে পরিচিত। কিন্তু এই সবকটা দ্বীপের মধ্যে একটা ছোট্ট দ্বীপ রয়েছে যার নাম হাশিমা। কিন্তু আজ এখানে উঁচু উঁচু বিল্ডিং, বড় শহর থাকা সত্ত্বেও আজকের দিনে এখানে একটাও মানুষ বসবাস করেন না। তবে জানলে আশ্চর্য হবেন, এই হাশিমা দ্বীপ কিন্তু প্রথম দিকে এত বড় ছিল না। জাপানের মানুষেরা নিজেদের ব্যবহারের প্রয়োজনে এই দ্বীপের আকার বৃদ্ধি করেছিল। এখানে আরও একটা বড় প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে জাপান একটা আইল্যান্ড কান্ট্রি, যেখানে জায়গার পরিমাণ খুবই কম। তাহলে জাপানিরা হঠাৎ করে কেন এই শহরটাকে রাতারাতি খালি করে দিয়েছিল? তো আমি রয়েছি মিঠুন, আপনার সাথে আজ কথা হবে জাপানের হাশিমা আইল্যান্ড নিয়ে, যার সাথে জড়িয়ে রয়েছে জাপানের এক গৌরবময় ইতিহাস, আর তার আড়ালেই রয়েছে এক নিষ্ঠুর এবং রক্তাক্ত কাহিনী। তো চলুন শুরু করা যাক। সময়টা ১৮০০ শতকের শেষের দিক। এই সময় জাপানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়। এই রেভলিউশন জাপানকে কৃষি নির্ভর অর্থনীতি থেকে সরে গিয়ে বিশ্বের অন্যতম ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার বানিয়ে দিয়েছিল। তবে এই ইন্ডাস্ট্রিগুলো রান করার জন্য দরকার ছিল প্রচুর পরিমাণে জ্বালানি, আর তার প্রধান উৎস ছিল কয়লা। শুরুর দিকে মানে ১৮৭০ থেকে ১৮৮০ দশকে জাপানের বেশিরভাগ কয়লাই আসত তাকাশিমা নামে একটি আইল্যান্ড থেকে। কিন্তু দেশে যত নতুন নতুন ইন্ডাস্ট্রি গ্রো হচ্ছিল ততই দেশে জ্বালানির চাহিদা বাড়ছিল। একটা সময় তাকাশিমার পক্ষে সেই চাহিদা আর মেটানো সম্ভব হচ্ছিল না। তখন আশেপাশের এলাকায় এমনকি সমুদ্রের নিচেও নতুন নতুন কয়লার খনি খোঁজার কাজ শুরু হয়। আর এই খোঁজ করতে গিয়ে জাপানিরা এমন একটা আইল্যান্ড খুঁজে পায় যা জাপানের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনকে একটা আলাদা মাত্রা এনে দিতে চলেছিল। ১৮৮৭ সালে নাগাসাকি শহরের দক্ষিণ পশ্চিমে ১৫ কিলোমিটার দূরে হাশিমা নামে একটি ছোট্ট আইল্যান্ড পাওয়া যায়। এই আইল্যান্ডের আশেপাশে মানে সমুদ্রের নিচের এলাকায় হিউজ পরিমাণে কয়লার ভাণ্ডার ছিল। আর যখনই এই খবর সামনে আসে তখন জাপানের যে বড় বড় কোল ইন্ডাস্ট্রিগুলো ছিল তারা হাশিমা গিয়ে পৌঁছায় এখান থেকে কয়লা উত্তোলন করার জন্য। এই কোম্পানিগুলোর মধ্যেই ছিল জাপানের অন্যতম ইন্ডাস্ট্রিয়াল কিং মিৎসুবিশি। আপনারা এই কোম্পানির নাম নিশ্চয়ই শুনেছেন। আপনি এই মিৎসুবিশি কোম্পানির এসি, ফ্রিজ বা লিফটেও আপনি চড়েছেন। তো এই মিৎসুবিশির জন্য হাশিমা আইল্যান্ড ভীষণই প্রফিটেবল ছিল। আর এই কারণে তারা ১৮৯০ সালে মাত্র ১ লক্ষ ইয়েন দিয়ে এই দ্বীপের মালিকানা কিনে নিয়েছিল। আর এরপরেই মিৎসুবিশি কোম্পানি এখানে কোল প্রোডাকশনের উপর জোর দেয়। ১৮৯৮ সালে তারা সমুদ্র থেকে ২০০ মিটার গভীরে একটা নতুন কোল মাইন তৈরি করে, যা এখানকার উৎপাদিত কয়লার পরিমাণ অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। যেখানে ১৮৭৪ সালে জাপানে মোট কয়লার উত্তোলনের পরিমাণ ছিল ২০ লক্ষ মেট্রিক টন, সেখানে হাশিমা কয়লার খনি খুঁজে পাওয়ার পর ৩০ বছরে সেই কয়লার পরিমাণ বেড়ে হয় ২,৮০,০০,০০০ টন। এখানে কয়লা উত্তোলনের পরিমাণ যেভাবে বাড়ছিল সেভাবে দিন দিন এখানে কাজ করতে আসা লেবারের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছিল। এই লেবারদের মধ্যে অনেকেই এই আইল্যান্ডে নিজেদের ফ্যামিলি নিয়ে চলে এসেছিল, ফলে এখানকার জনসংখ্যাও দ্রুত বাড়তে থাকে। ১৯১৬ সাল আস্তে আস্তে হাশিমার পপুলেশন ৩,০০০-এর কাছে পৌঁছে গিয়েছিল। কিন্তু সমস্যা হলো জনসংখ্যার তুলনায় এই দ্বীপটার আয়তন খুবই ছোট ছিল, তাই এখানে খুব বেশি পরিমাণে লেবার থাকার মতো জায়গা ছিল না। এই কারণে মিৎসুবিশি কি করে, তারা হাশিমার আয়তন বৃদ্ধি করবে। কয়লা উত্তোলনের সময় যে সমস্ত বজ্র পদার্থ উঠে আসতো সেগুলো ব্যবহার করে সমুদ্রের জলের মধ্যেই আর্টিফিশিয়াল ল্যান্ড তৈরি করে। আর সেই সঙ্গে উত্তাল সমুদ্রের ঢেউয়ে এই জায়গার যাতে কোনো ক্ষতি না হয় তাই এই আইল্যান্ডের চারপাশে উঁচু কংক্রিটের দেওয়াল তৈরি করে দেওয়া হয়। প্রথম দিকে এখানে কাজ করতে আসা লেবাররা মেইনলি থাকতো কাঠের বাড়িতে, ফলে টাইফুন বা অন্যান্য সামুদ্রিক ঝড়ের সময় এই বাড়িগুলোর প্রায় ক্ষতি হতো। এমনকি অনেক লেবার এই কারণে মারাও যেত। তাই মিৎসুবিশি এই আইল্যান্ডে অ্যাপার্টমেন্ট তৈরি করার ডিসিশন নেয়। আর এভাবেই হাশিমা আইল্যান্ডে একের পর এক
নতুন নতুন বিল্ডিং তৈরি হয়। আর এরপরেই এই বিল্ডিংগুলোতে প্রচুর লেবার থাকতে শুরু করে। তবে এখানে যে শুধুমাত্র লিভিং অ্যাপার্টমেন্ট ছিল তা কিন্তু নয়। ফ্ল্যাটের পাশাপাশি এখানে হসপিটাল, স্কুল, দোকান, সিনেমা হলের মতো একটা আইডিয়াল সিটিতে যা যা থাকে সমস্ত ফ্যাসিলিটি তৈরি করা হয়েছিল, যাতে এখানে কাজ করতে আসা মাইনার এবং তাদের পরিবারদের কোনো রকম অসুবিধা না হয়। আর ধীরে ধীরে যখন এখানে কংক্রিটের বিল্ডিংয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছিল, তখন দূর থেকে এই আইল্যান্ডকে দেখে মনে হতো যে সমুদ্রের মধ্যে কোনো জাহাজ দাঁড়িয়ে রয়েছে। তাই জাপানিরা এই আইল্যান্ডকে বলতো গুনকানজিমা, যার অর্থ হলো ব্যাটেলশিপ আইল্যান্ড। তবে জানলে আশ্চর্য হবেন যে কয়লা একটা সময় এই হাশিমাকে সমৃদ্ধশালী ধনী দ্বীপ বানিয়েছিল, সেই কয়লার কারণেই একদিন এই দ্বীপ ছেড়ে সবাই চলে যায়। হ্যাঁ, ঠিকই শুনছেন। তবে সেই বিষয়ে কথা বলার আগে চলুন দেখে নেই যে এই হাশিমা ঠিক কিভাবে জাপানকে এশিয়ার সবথেকে শক্তিশালী দেশ হিসাবে গড়ে তুলতে সাহায্য করেছিল। 1900 থেকে 1930 সালের মধ্যে জাপান এশিয়ার মধ্যে সবথেকে শক্তিশালী দেশ হয়ে উঠেছিল। নর্থে সাকালিন আইল্যান্ড আর দক্ষিণে অবিভক্ত কোরিয়া পুরো অংশই জাপান নিজেদের কন্ট্রোলে নিয়ে নিয়েছিল। 1931 সালে জাপান চীনের মাঞ্চুরিয়া প্রদেশে অ্যাটাক করে, আর মাত্র 6 বছরের মধ্যেই নর্থ চায়নার একটা বড় অংশ জাপানিজ এম্পায়ারের হাতে চলে যায়। এরই মধ্যে আসে 1939 সাল, শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধের ফলে সারা বিশ্ব জুড়ে কয়লার চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে যায়, যেটা হাশিমা আইল্যান্ডের জন্য একটা আশীর্বাদের মতো কাজ করেছিল। 1941 সালে হাশিমা আইল্যান্ডে কোল প্রোডাকশন একেবারে পিক লেভেলে পৌঁছে যায়। সে বছর এখানে রেকর্ড প্রায় 4,10,000 টন কয়লা উত্তোলন হয়েছিল। আর যারা এই আইল্যান্ডকে পরিচালনা করত, মানে মিৎসুবিশি, তারা এই সময় কোল মাইনের পাশাপাশি জাপানি মিলিটারিদের জন্য ওয়ারশিপ, ফাইটার প্লেন এবং যুদ্ধের নানা রকম সামগ্রী বানাচ্ছিল। আর এই সব সামগ্রী ব্যবহার করেই জাপান তাইওয়ান, সিঙ্গাপুর, বার্মা, ইন্দোনেশিয়ার মতো একের পর এক দেশ দখল করে নিয়েছিল। আর এরপরেই আসে 1945 সালের 6 আগস্ট। আমেরিকা জাপানের হিরোশিমা শহরে পারমাণবিক বোমা ফেলে। আর এরই ঠিক 3 দিন বাদে, মানে 9 আগস্ট, নাগাসাকিতেও পারমাণবিক হামলা হয়, যেটা হাশিমা আইল্যান্ড থেকে খুব কাছেই ছিল। এই পারমাণবিক হামলার পর জাপান একেবারে বিধ্বস্ত হয়ে গিয়েছিল। তবে যে হাশিমার কয়লা একটা সময় জাপানের যুদ্ধ জয়ের জন্য কাজে এসেছিল, তেমনি যুদ্ধবিধ্বস্ত জাপানকে ঘুরে দাঁড়াতেও এই হাশিমার কয়লা সাহায্য করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার সাহায্যে জাপান আবারও ঘুরে দাঁড়াতে শুরু করে। আর এই সময়ও তাদের ইন্ডাস্ট্রির প্রধান জ্বালানির রসদ ছিল কয়লা। ফলে হাশিমা আবারও জাপানের একটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে ওঠে। এই সময় কয়লার প্রোডাকশন যত বাড়ছিল, ততই এখানে লেবারের সংখ্যাও বাড়ছিল। 1959 সালে হাশিমার পপুলেশন সবথেকে বেশি হয়ে যায়। এখানকার বিল্ডিংগুলোতে তখন মোট 5,259 জন মানুষ বসবাস করত। এখানে অল্প জায়গার মধ্যে এত বেশি পরিমাণে বিল্ডিং ছিল যে রাস্তা তৈরির মতো প্রপার স্পেস ছিল না। তাই ট্রান্সপোর্টেশনের জন্য এখানে আন্ডারগ্রাউন্ড টানেল বানানো হয়েছিল। হাশিমা আইল্যান্ডের মার্কেট একটা সময় এতটাই ঘিঞ্জি ছিল যে সেটা 50-এর দশকে বিশ্বের সবথেকে ঘন বসতিপূর্ণ এলাকার মধ্যে পরিণত হয়েছিল। তবে পপুলেশন বাড়লেও এখানে কিন্তু কখনোই কৃষিকাজ সম্ভব হয়নি, কারণ গাছপালা এবং ফাঁকা জমির পরিমাণ এই আইল্যান্ডে অত্যন্ত কম। তাই চাল, ডাল থেকে শুরু করে যাবতীয় সামগ্রী মেইনল্যান্ড জাপান থেকে নিয়ে আসতে হতো। তবে এই সমস্যার মোকাবিলা করার জন্য হাশিমার লোকজনেরা এখানকার বিল্ডিংগুলোতে রুফটপ গার্ডেন বানাতে শুরু করে, যা এই অ্যাপার্টমেন্টগুলোর ভিউ আরও সুন্দর করে দিয়েছিল। সব মিলিয়ে হাশিমা আইল্যান্ড 70-এর দশক আস্তে আস্তে জাপানের অন্যতম সমৃদ্ধ এবং আধুনিক শহর হয়ে উঠেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে আজকের দিনে কেন এই শহর একটা ভুতুরে আইল্যান্ডের মতো নিস্তব্ধ, নির্জনভাবে পড়ে রয়েছে? কেন এখানে আজকের দিনে কেউ বসবাস করে না? আপনাদের আগেই বলেছি, হাশিমার এই গৌরবময় ইতিহাসের প্রধান কারণ হলো এখানকার কয়লা। কিন্তু কয়লা অফুরন্ত নয়, কয়লা একটা প্রাকৃতিক সম্পদ। ফলে একটা সময় প্রকৃতির নিয়মে এর যোগান কমতে শুরু করে। আর হাশিমা আইল্যান্ডের সঙ্গেও ঠিক এটাই হয়েছিল। 1970 সালে কয়লা ফুরিয়ে যাবার কারণে এখানকার কোল মাইনগুলো আস্তে আস্তে বন্ধ হতে শুরু করে। অন্যদিকে 60-এর দশকের শেষের দিকে জ্বালানির বিকল্প হিসাবে পেট্রোলিয়াম বাজারে আসে, ফলে কয়লার প্রয়োজনীয়তা আরও কমে যায়। অন্যদিকে মিৎসুবিশি কোম্পানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে হাশিমা থেকে যে পরিমাণ প্রফিট আর্ন করতে পেরেছিল, সেটা এখন আর সম্ভব হচ্ছিল না।
তাই 1974 সালের জানুয়ারি মাসে তারা ঘোষণা করে এই আইল্যান্ডের সমস্ত মাইন বন্ধ করে দেওয়া হবে এবং এখানকার যে সমস্ত রেসিডেন্টরা রয়েছে তাদেরকে 3 মাসের সময় দেওয়া হয় এই আইল্যান্ডটাকে ছেড়ে দেওয়ার জন্য। এরপরে দিন আসে 1974 সালের 20 এপ্রিল, যেদিন শেষবার হাসিমা থেকে লেবারদের বোট ছেড়ে চলে যায়। তারপর থেকে কয়েক দশক ধরে কোনো প্রাচীন সভ্যতার নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে এই ব্যাটেলশিপ আইল্যান্ড। হাই রাইজ বিল্ডিং থেকে শুরু করে হসপিটাল, স্কুল এখন ঢাকা পড়েছে আগাছার চাদরে। তবে আপনাদেরকে বলে দেই, হাসিমার কাহিনী কিন্তু এখানেই শেষ নয়। যে জাপানকে আজকের দিনে আমরা এতটা সভ্য এবং ডিসিপ্লিনড মনে করি, তাদের ইতিহাস কিন্তু ভীষণই নৃশংস। আর এতক্ষণ ধরে যে দ্বীপের ইতিহাস আপনাদেরকে বলছিলাম, এটা ছিল কয়েনের এক পিঠ। তো চলুন এবার কয়েনের ও পিঠের ইতিহাসটাও জেনে নেওয়া যাক। 1974 সালে হাসিমাতে কয়লা প্রোডাকশন বন্ধ হয়ে গেলেও 2022 সাল পর্যন্ত মিৎসুবিশি কোম্পানি এই আইল্যান্ডকে নিজেদের অধীনে রেখেছিল। আর এরপর তারা হাসিমার ওনারশিপ নাগাসাকির লোকাল গভর্নমেন্টের হাতে তুলে দেয়। কিন্তু দীর্ঘদিন ধরে জনশূন্য অবস্থায় পড়ে থাকতে থাকতে হাসিমা আইল্যান্ড ক্রমেই লোকাল এবং ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের আগ্রহের প্রধান কারণ হয়ে উঠেছিল। তাই জাপানের সরকার এটাকে রিওপেন করার সিদ্ধান্ত নেয়। প্রায় 35 বছর বন্ধ থাকার পর 2009 সালের 22 এপ্রিল হাসিমা আইল্যান্ডকে পাবলিকের জন্য ওপেন করে দেওয়া হয়। আইল্যান্ডের আশেপাশে বেশ কয়েকটা পথ চলার জন্য রাস্তা তৈরি করা হয়, যাতে পর্যটকরা খুব সহজে এই আইল্যান্ডটাকে ঘুরে দেখতে পারে। আর দিন দিন যখন এখানে বিদেশি ট্যুরিস্টদের পরিমাণ বাড়তে থাকে, তখন জাপানের সরকার ঠিক করে তারা এটাকে একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করবে। আর এরপরেই উঠে আসে এই হাসিমার সাথে জড়িয়ে থাকা এক নৃশংস ইতিহাস। জাপান যখন ইউনেস্কোতে এই হাসিমাকে হেরিটেজ সাইট বানানোর জন্য অ্যাপ্লাই করে, তখন সাউথ কোরিয়া এই প্রস্তাবের বিরুদ্ধে আপত্তি জানায়। আর সাউথ কোরিয়ার পরে নর্থ কোরিয়া, এমনকি চায়নাও এই প্রস্তাবের বিরুদ্ধে আপত্তি জানিয়েছিল। এর কারণ হলো এই হাসিমা আইল্যান্ডে কোল মাইন ছাড়াও আরও একটা জিনিস ছিল, আর সেটা হচ্ছে এক ভয়ঙ্কর জেলখানা। জাপান যখন এশিয়ার বিভিন্ন অংশ জুড়ে তাদের এম্পায়ার বিস্তার করছিল, তখন কয়লার পাশাপাশি তাদের আরও একটা জিনিসের প্রয়োজন ছিল, সেটা হচ্ছে সৈন্য এবং ম্যান পাওয়ার। জাপান তার আন্ডারে থাকা কোরিয়ার পপুলেশনের বড় অংশ আর্মিতে জয়েন করে, ফলে এখানে যে ইন্ডাস্ট্রিগুলো ছিল সেখানে লেবারের শর্টেজ দেখা দেয়। আর এই গ্যাপ পূরণ করার জন্য জাপানের সরকার জোর করে চীনা এবং কোরিয়ান যুবকদের ধরে এনে এই কোম্পানিগুলোতে লেবারের কাজে ব্যবহার করতে শুরু করে। আর এই কোম্পানিগুলোর মধ্যে মিৎসুবিশিও ছিল অন্যতম। এই ফোর্স লেবারদের একটা বড় অংশ হাসিমা আইল্যান্ডেও কাজ করত। 1942 থেকে 1945 সালের মধ্যে প্রায় 800 থেকে 1000 কোরিয়ান এবং চাইনিজ লেবার এই আইল্যান্ডে কাজ করত, কিন্তু তাদের জীবন ছিল নরকের থেকেও খারাপ। সু জং উ নামে একজন কোরিয়ান যুবক, যাকে মাত্র 14 বছর বয়সে এই আইল্যান্ডে বন্দি করে আনা হয়েছিল, তিনি 1883 সালে একটা ইন্টারভিউতে জানিয়েছিলেন কিভাবে কাজের নাম করে নিয়ে গিয়ে হাসিমাতে তাদের উপর অমানবিক অত্যাচার করা হতো। 7-8 জন লেবারকে জাপানি পুলিশ ধরে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখত, যেখানে তাদের ভালোভাবে পা রাখার জায়গা অবধি থাকতো না। প্রত্যেক লেবারকে মাইনের টানেলের মধ্যে প্রায় 38 থেকে 40 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে 15-16 ঘন্টা কাজ করতে হতো। আর যারা কাজ করতে পারত না, তাদের রবারের চাবুক দিয়ে নির্মমভাবে মারা হতো। আর কাজের তুলনায় লেবারদের মজুরিও খুবই কম ছিল। খাবার হিসাবে তাদেরকে দেওয়া হতো ভুসি চাল এবং সয়াবিনের কাঁচা দানা। প্রতিদিন এমন অত্যাচারিত হতে হতে একটা সময় এই লেবারদের মধ্যে কেউ কেউ বদ্ধ উন্মাদ হয়ে যেত। আর যারা সুস্থ থাকত, তাদের মধ্যে অনেকেই এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে সমুদ্রের জলে ঝাঁপ দিত। তাছাড়া এখানে কাজের ক্ষেত্রে কোনো রকম সেফটি রুলস মেনটেন করা হতো না, তাই অনেকে এই কাজ করতে গিয়ে ধসে চাপা পড়ে মারা যেত। 1925 থেকে 1945 সালের মধ্যে এখানে প্রায় 123 জন কোরিয়ান এবং 15 জন চাইনিজ লেবার মারা গিয়েছিল। তবে জানলে আশ্চর্য হবেন, শুরুর দিকে কিন্তু জাপান সরকার এখানে কোনো ধরনের প্রিজনে মানে জেলখানার অস্তিত্ব অস্বীকার করে আসছিল। আর প্রায় 6 বছর ধরে নানা ধরনের কন্ট্রোভার্সি চলার পর 2015 সালে জাপান সরকার সাউথ কোরিয়ার সঙ্গে একটা ডিল করতে রাজি হয়। আর এই ডিলে জাপান কথা দেয় যে তারা এখানে যে ফোর্স লেবার ব্যবহার করত তার ইতিহাস পাবলিকদের সামনে নিয়ে আসবে। মানে এই আইল্যান্ডে যখন কোনো ট্যুরিস্ট যাবে, তাদের সামনে বড় বড় করে এখানকার নৃশংস ইতিহাসের কথা লেখা থাকবে। এই ডিল হওয়ার পরেই ইউনেস্কো জাপানের হাসিমা আইল্যান্ডকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেয়। কিন্তু একবার এই ডিল হয়ে যাওয়ার পর জাপান সরকার তাদের কথা রাখেনি।
জাপানের বদলে একটা বিতর্কিত স্টেটমেন্ট রিলিজ করে, যেখানে বলা হয় জাপান এবং কোরিয়ার লেবাররা নিজের ইচ্ছায় এই দ্বীপে কাজ করতেন। মানে বলতে পারেন জাপান সরকার আবারও এখানে যে অত্যাচার হতো তার কথা অস্বীকার করে। এই তো গেল এই আইল্যান্ডের একটা নৃশংস ইতিহাসের কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে আজকের দিনে এই আইল্যান্ডে কেউ কেন থাকে না? তো এর যা উত্তর খুঁজে পেয়েছি সেটা হচ্ছে এই আইল্যান্ডের যে বাড়িঘরগুলো রয়েছে সেগুলো একটা সময় অ্যাডবেস্টস দিয়ে তৈরি করা হতো। আর এই অ্যাডবেস্টস যখন ভেঙে ফেলা হয় তখন প্রচুর পরিমাণে টক্সিক এবং ক্যান্সার উৎপন্নকারী ক্ষতিকর ডাস্ট বের হয়, যেটা এখানে জনবসতির জন্য ভীষণই ক্ষতিকর হতে পারে। এছাড়া এই দ্বীপে কোনো ফ্রেশ জলের সোর্স নেই, সাথে বছরে কয়েক মাস এই দ্বীপ ঝড় এবং বৃষ্টির কবলে পড়ে। তাই এই দ্বীপটাকে আজ আর বসবাসের জন্য ব্যবহার করা হয় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার জাপানের ইতিহাস কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। আর এই সময় জাপানে একজন কয়েদি যে মোট 4 বার জেল থেকে পালিয়ে গিয়েছিল, তাও আবার এক বাটি স্যুপ ব্যবহার করে। কি হয়েছিল সেই কয়েদির সাথে ডিটেলসে জানার জন্য এই ভিডিওটা দেখুন। তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানান। আমি ছিলাম মিঠুন, আপনার সাথে দেখা হবে পরের ভিডিওতে। তো তুমি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।